আখ্যায়িকা শাওনি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। আমার প্রতিবেদনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ আমি পাঠ করছি প্রেমেন্দ্র মিত্রের লেখা আরো একটি ছোট গল্প, রবিনসন ক্রুশো মেয়ে ছিলেন। রবিনসন ক্রুশো আসলে তিনি কে ছিলেন জানেন? একজন মেয়ে। সকলের দিকে চেয়ে একটু অনুকম্পার হাসি হেসে ঘনশ্যামবাবু বললেন, তবে আপনারা সে কথা জানবেন কি করে? আহত অভিমানে শিবপদবাবু কি একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু আর সকলের চোখের ইশারায় নিজেকে তিনি সামনে নিলেন। ঘনশ্যামবাবুর এই উক্তি নিঃশব্দে হজম করে উৎসুকভাবে সকলে তাঁর দিকে তাকালেন। ঘনশ্যামবাবুর কথার প্রতিবাদ পারতপক্ষে কেউ আজকাল করেন না। কেন যে করেন না তা বুঝতে গেলে ঘনশ্যামবাবুর এই বিশেষ আসরটি ও তাঁর নিজের একটু পরিচয় বোধহয় দেওয়া দরকার। কলকাতা শহরের দক্ষিণে একটি কৃত্রিম জলাশয় আছে, করুণ রসিকতার সঙ্গে আমরা যাকে হ্রদ বলে অভিহিত করে থাকি। জীবনে যাদের কোনো উদ্দেশ্য নেই অথবা উদ্দেশ্যের একাগ্র অনুসরণে যারা পরিশ্রান্ত, উভয় জাতের সকল বয়সের স্ত্রী পুরুষ নাগরিক প্রতি সন্ধ্যায় সেই জলাশয়ের চারিধারে এসে নিজের নিজের রুচিমাফিক স্বাস্থ্য, অর্থ, কাম, মোক্ষ এইসব চতুর্বর্গের সাধনায় একা একা বা দল বেঁধে ঘুরে বেড়ায় বা বসে থাকে। এই জলাশয়ের দক্ষিণ পারে জলের কাছাকাছি এক একটি নাতিবৃহৎ বৃক্ষকে কেন্দ্র করে কয়েকটি বৃত্তাকার আসন পরিশ্রান্ত বা দুর্বল ও নিসর্গ দৃশ্য বিলাসীদের জন্য পাতা আছে। ভালো করে লক্ষ্য করলে এরকম একটি বৃত্তাকার আসনে প্রায় প্রতিদিনই সন্ধ্যায় 5টি প্রাণীকে একত্র দেখা যাবে। তাদের একজনের শিরশোভা কাশের মতো শুভ্র, একজনের মস্তক মর্মরের মতো মসৃণ, একজনের উদর কুম্ভের মতো স্ফীত, একজন মেদভারে হস্তির মতো বিপুল, আর একজন উষ্ট্রের মতো শীর্ণ ও সামঞ্জস্যহীন। প্রতি সন্ধ্যায় এই 5 জনের মধ্যে অন্তত 4 জন বিশ্রাম আসনে এসে সমবেত হন এবং আকাশের আলো নির্বাপিত হয়ে জলাশয়ের চারিপার্শ্বের আলো জ্বলে ওঠার পর ফেরিওয়ালাদের ডাক বিরল না হওয়া অবধি স্বাস্থ্য থেকে সাম্রাজ্যবাদ ও বাজার দর থেকে বেদান্ত দর্শন পর্যন্ত যাবতীয় তত্ত্ব আলোচনা করে থাকেন। ঘনশ্যামবাবুকে এ সভার প্রাণ বলা যেতে পারে, প্রাণান্তও অবশ্য তিনিই। এ আসর কবে থেকে যে তিনি অলংকৃত করেছেন ঠিক জানা নেই, তবে তাঁর আবির্ভাবের পর থেকে এ আসরের প্রকৃতি ও সুর একেবারে বদলে গেছে। কুম্ভের মতো উদরদেশ যাঁর স্ফীত, সেই রামশরণবাবু আগেকার মতো তাঁর ভোজনবিলাসের কাহিনী নির্বিঘ্নে সবিস্তারে বলার আর সুযোগ পান না। ঘনশ্যামবাবু তার মধ্যে ফোড়ন কেটে সমস্ত রস পাল্টে দেন। রামশরণবাবু হয়তো সবে গাজরের হালুয়ার কথা তুলেছেন, ঘনশ্যামবাবু তারই মধ্যে রানী এলিজাবেথের আমলে প্রথম কিভাবে হল্যান্ড থেকে ইংল্যান্ডে গাজরের প্রচলন হয় তার কাহিনী এনে ফেলে সমস্ত প্রসঙ্গটার মোড় ঘুরিয়ে দেন। কোনোদিন বিলিতি বেগুনের জেলি সম্বন্ধে রামশরণবাবুর উপাদে আলোচনা শুরু না হতেই ঘনশ্যামবাবু তাঁর শীর্ণ হাড় বেরুনো মুখে একটু অবজ্ঞার হাসি টেনে বলেন, হ্যাঁ, বেগুন বলতে পারেন, তবে বিলিতি নয়। তারপর কবে 200 খ্রিস্টাব্দে গ্যালেন নামে কোন গ্রিক বৈদ্য মিশর থেকে আমদানি এই তরকারিটির বিশদ বিবরণ লিখে গিয়েছিলেন, তারও প্রায় 1200 বছর বাদে দক্ষিণ আমেরিকার পেরু থেকে কিভাবে জিটোমেট নামে আজটেক জাতের এই তরকারিটি টমেটো নামে ইংল্যান্ডে ইউরোপে প্রচলিত হয়, বিষাক্তভাবে কতদিন পর্যন্ত খাদ্য হিসাবে টমেটো ব্যবহৃত হয়নি সেই কাহিনী সবিস্তারে বলে ঘনশ্যামবাবু ভোজন বিলাসের প্রসঙ্গকে ইতিহাস করে তোলেন। মস্তক যার মর্মরের মতো মসৃণ,
বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব ইতিহাসের অধ্যাপক শিবপদবাবুর ঐতিহাসিক কাহিনীকেও আবার তেমনি ভোজন বিলাসের গল্পে তিনি অনায়াসে ঘুরিয়ে দেন। আসল কথা এই যে সব বিষয়ের শেষ কথা ঘনশ্যামবাবু বলে থাকেন, তার কথা যখন শেষ হয় তখন আর কিছু বলবার সময় কারুর থাকে না। তার ওপর টেক্কা দিয়ে কারুর কিছু বলাও কঠিন। কথায় কথায় এমন সব অশ্রুতপূর্ব উল্লেখ ও উদ্ধৃতি তিনি করে বসেন, নিজেদের অজ্ঞতা প্রকাশ পাবার ভয়েই যার প্রতিবাদ করতে কারুর সাহসে কুলোয় না। ঘনশ্যামবাবু এই সান্ধ্য আসরের প্রাণ স্বরূপ হলেও তাঁর সম্বন্ধে বিশেষ কিছু কারুর জানা নেই। কলকাতার কোনো এক মেসে তিনি থাকেন ও ছেলে ছোকরাদের মহলে ঘনাদা রূপে তাঁর অল্প বিস্তর একটা খ্যাতি আছে, এইটুকু মাত্র সবাই জানে। শীর্ণ পাকানো চেহারা দেখে তাঁর বয়স অনুমান করা কঠিন, আর তাঁর মুখের কথা শুনলে মনে হয় পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে তিনি যাননি, এমন কোনো বিদ্যা নেই যার চর্চা তিনি করেন না। প্রাচীন নালন্দা তক্ষশিলা থেকে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, চীনের প্রাচীন পিপিন থেকে ইউরোপের সালের্নো, প্রাগ, হিডেলবার্গ, লাইপজিগ পর্যন্ত সমস্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই তাঁর প্রত্যক্ষ যোগাযোগ আছে বলে মনে হয়। তাঁর পাণ্ডিত্যে যত ভেজালই থাক, তার প্রকাশে যে মুন্সিয়ানা আছে এ কথা স্বীকার করতেই হয়। তাঁর কথার প্রতিবাদ না করে আমরা আজকাল তাই নীরবে তাতে সায় দিয়ে থাকি। রবিনসন ক্রুশোর প্রসঙ্গটার বেলায়ও সেই জন্যই জিভের উদ্যত বিদ্রোহ আমরা কোনো রকমে সামনে নিলাম। মাথার কেশ যাঁর কাশের মতো শুভ্র সেই হরিসাধন বাবুর ছোট্ট দৌহিত্রটির দরুন সেদিন প্রসঙ্গটা উঠেছিল। দৌহিত্রটিকে সেদিন হরিসাধন বাবু বুঝি আদর করে সঙ্গে নিয়ে এসেছিলেন। যে বয়সে ছেলেদের সঙ্গে তাদের পার্থক্যটা মেয়েরা বুঝতে শেখে না বা বুঝেও মানতে চায় না, মেয়েটির বয়স ঠিক তাই। আমাদের গল্পগুজবের মধ্যে কিছুকাল মনোনিবেশ করবার বৃথা চেষ্টা করে হ্রদের মাঝখানের দ্বীপের মতো জায়গাটিকে দেখিয়ে সে বুঝি বলেছিল, দেখেছো দাদু, ঠিক যেন রবিনসন ক্রুশোর দ্বীপ। দাদু কিংবা আর কারুর মনোযোগ তবু আকর্ষণ না করতে পেরে সে আবার বলেছিল, বড় হলে আমি রবিনসন ক্রুশো হব জানো। এত বড় একটা দুঃসাহসিক উক্তির প্রতি উদাসীন থাকা আর বুঝি আমাদের সম্ভব হয়নি। মেদ ভারে যার দেহ হস্তির মতো বিপুল, সেই চিন্তাহরণবাবু হেসে বলেছিলেন, তা কি হয় রে পাগলি, মেয়ে ছেলে কি রবিনসন ক্রুশো হতে পারে? মেয়েটির হয়ে হঠাৎ ঘনশ্যামবাবুই প্রতিবাদ করে বললেন, কেন হয় না? একটু চুপ করে কিঞ্চিত অনুকম্পার সঙ্গে আমাদের দিকে চেয়ে তিনি আবার যা বললেন তা উল্লেখ আগেই করেছি। আমাদের কোনো প্রতিবাদ করতে না দেখে ঘনশ্যামবাবু এবার শুরু করলেন। রবিনসন ক্রুশো ড্যানিয়েল ডিফোর লেখা বলেই আপনারা জানেন। এ গল্পের মূল কোথায় তিনি পেয়েছিলেন তা জানেন কি? মস্তক যাঁর মর্মরের মতো মসৃণ, সেই শিবপদবাবু সসংকোচে বললেন, যতদূর জানি আলেকজান্ডার সেলকর্ক বলে একজন নাবিকের জীবনের অভিজ্ঞতা শুনেই এই গল্প তিনি বানিয়েছিলেন। যা জানেন তা ভুল। ঘনশ্যামবাবুর মুখে করুণামিশ্রিত অবজ্ঞা ফুটে উঠল। আত্মম্ভরী ইংরেজ সাহিত্যিকরা আসল কথা চেপে গিয়ে যা লিখে গেছে তাই অম্লান বদনে বিশ্বাস করেছেন। মনমাউথের বিদ্রোহে যোগ দেবার জন্য ড্যানিয়েলের একবার ফাঁসি হবার উপক্রম হয়, জানেন তো। লন্ডনের বাসিন্দা বলে কোনো রকমের সে যাত্রা তিনি রক্ষা পান। তারপর নতুন রাজা রানী উইলিয়াম আর মেরি দেশে আসার পর ড্যানিয়েল কুগ্রহ কাটিয়ে বেশ কিছু প্রতিষ্ঠা অর্জন করেন। সেই সময় ব্যবসা সংক্রান্ত কাজে তাকে যেতে হয় স্পেনে। সেই স্পেনেই মাদ্রিদ শহরের এক ইহুদি বুড়োর দোকানে খুঁটিনাটি
জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে একটি ত্রয়োদশ শতাব্দীর পুঁথি পেয়ে তিনি অবাক হয়ে যান। সে পুঁথির অনুলেখক রাস্টিসিয়ানো আর তার কথক স্বয়ং মার্কো পোলো। উদর যার কুম্ভের মতো স্ফীত সেই রামশরণবাবু সবিস্ময়ে জিজ্ঞাসা করলেন, মার্কো পোলো মানে যিনি ইউরোপ থেকে প্রথম চীনে গেছিলেন পর্যটক হয়ে? রবিনসন ক্রুসোর মূল গল্পের লেখক তাহলে তিনি? একটু রহস্যময় ভাবে হেসে ঘনশ্যামবাবু বললেন, না, তিনি হবেন কেন? তিনি শুধু সে গল্প সংগ্রহ করে এনেছিলেন মাত্র। সংগ্রহ করেছিলেন চীন থেকে। 16 বছর বয়সে মার্কো পোলো তাঁর বাপ আর কাকার সঙ্গে পৃথিবীর অদ্বিতীয় সম্রাট কুবলাই খাঁর রাজধানী ক্যাম্বেলুকের উদ্দেশ্যে সাগর সম্রাজ্ঞী ভেনিসের তীর থেকে রওনা হন। ফিরে যখন আসেন তখন তার বয়স 41। দীর্ঘ 25 বছর ধরে অর্ধ পৃথিবীর অধীশ্বর কুবলাই খাঁর বিশ্বস্ত কর্মচারী রূপে প্রায় সমস্ত চীন তিনি পর্যটন করে ফেলেছেন। 1282 খ্রিস্টাব্দে ইয়াং চাওয়ের এক লবণের খনির পরিদর্শক হিসেবে কাজ করার সময় বিখ্যাত চীনা লেখক ও সম্পাদক সান কাওচির সঙ্গে তাঁর সম্ভবত সাক্ষাৎ হয়। সান কাওচি তখন অতীতের সমস্ত চীনা কাহিনী ও কিংবদন্তি সংগ্রহ করে তাতে নতুন রূপ দিচ্ছেন। সেই সান কাওচির কাছে শোনা একটি চীনা গল্পেই রবিনসন ক্রুসোর প্রধান প্রেরণা। মার্কো পোলোরা চীন থেকে তাদের বিশ্রী নোংরা বেঢপ তাতার পোশাকের ভেতরে সেলাই করে শুধু হীরামতি নীলা চুনি নয়, আরো অনেক কিছু এনেছিলেন। ভেনিসের ডোজেকে তাঁরা যা যা উপহার দেন, 1351 সালে লেখা মারিনো ফালেইরের প্রাসাদের মূল্যবান দ্রব্যের তালিকায় তার কিছু বিবরণ পাওয়া যায়। সেসব উপহারের মধ্যে ছিল স্বয়ং কুবলাই খাঁর দেওয়া আংটি, তাতারদের কলার, তেফালা একটি তরবারি, টাঙ্গুটের চমড়ে গাইয়ের রেশমি লোম, কস্তুরী মৃগের শুকিয়ে রাখা পা আর মাথা, সুমাত্রার নীল গাছের বীজ। কিন্তু বাইরে যা এনেছিলেন তার চেয়ে অনেক বেশি সম্পদ এনেছিলেন পোলো তাঁর স্মৃতিতে বহন করে। জেনোয়ার কারাগারে বসে সেই স্মৃতি সমুদ্র মন্থিত কাহিনী তিনি মুগ্ধ শ্রোতাদের কাছে বলে যেতেন। মুগ্ধ শ্রোতা কারা? না, শুধু তাঁরা কারাবাসী নন, জেনোয়ার অভিজাত সম্প্রদায়ের আমির ওমরাহ পুরুষ মহিলা সবাই। এই কারাকক্ষ তখন জেনোয়ার তীর্থস্থান হয়ে দাঁড়িয়েছে। রূপকথার চেয়ে বিচিত্র, সুদূর ক্যাথের অপরূপ কাহিনীর মধুতীর্থ। কিন্তু সাগর সম্রাজ্ঞী ভেনিসের পরম শ্রদ্ধা ভালোবাসার পাত্র মার্কো পোলো জেনোয়ার কারাগারে কেন? সে অনেক কথা। দেশে ফেরবার মাত্র 3 বছর বাদে ভেনিসের চিরপ্রতিদ্বন্দ্বী জেনোয়ার নৌবাহিনী লাম্বাদোরিয়ার নেতৃত্বে একেবারে আদ্রিয়াতিক সাগরে চড়াও হয়ে এলো। আর সকলের সঙ্গে মার্কো পোলো গেলেন একটি রণতরীর অধিনায়ক হয়ে যুদ্ধে। সেই যুদ্ধে পরাজিত হয়েই জেনোয়ার আরো 7,000 ভেনিসবাসীর সঙ্গে তিনি বন্দী হলেন। জেনোয়ার কারাগারে তার মুগ্ধ শ্রোতাদের মধ্যে হেলে পড়া মিনারের শহরের পিসার এক নাগরিক ছিলেন। নাম তাঁর রাস্টিসিয়ানো। কাব্যের ভাষা প্রেমের কাহিনীর অপরূপ ভাষা হিসাবে ফরাসি তখন ইউরোপে সর্বে সর্বা হয়ে উঠেছে। পিসার লোক হলেও সেই ফরাসি ভাষায় রাস্টিসিয়ানোর অসাধারণ দখল ছিল। মার্কো পোলোর অপূর্ব সব কাহিনী সেই ভাষায় তিনি টুকে রাখতেন। তার সেই টুকে রাখা কাহিনী সারা ইউরোপে ছড়িয়ে পড়েছে তারপর। 150 বছর বাদে জেনোয়ার আর এক নাবিক সেই কাহিনীর ল্যাটিন অনুবাদ পড়তে পড়তে সিঙ্গাপুর সোনায় মোড়া প্রাসাদ চূড়া যেখানে প্রভাত সূর্যের আলোয় ঝলমল করে সেই সুদূর ক্যাথের স্বপ্নে বিভোর হয়ে গেছেন। সে নাবিকের নিজের হাতে সই করা
ও পাতার ধারে ধারে মন্তব্য লেখা বই এখনো সেভিলের কলম্বিয়ানায় গেলে দেখতে পাওয়া যায়। সে নাবিকের নাম কলম্বাস। আরও প্রায় 200 বছর বাদে ড্যানিয়েল ডিফো মাদ্রিদের এক টুকিটাকি শখের জিনিসের দোকানে রাস্টিসিয়ানোর অনুলিখিত এমনি আরেকটি পুঁথির সন্ধান পান। সেই পুঁথি থেকে 33 বছর বাদে রবিনসন ক্রুসোর গল্প তিনি করে তোলেন। মর্মরের মতো মস্তক যার মসৃণ সেই শিবপদবাবু এবার বুঝি না বলে পারলেন না। কিন্তু রবিনসন ক্রুসো মেয়ে হলেন কি করে? সানকাউচির যে গল্প মার্কোপোলোর মুখে শুনে রাস্টিসিয়ানো টুকে রেখেছিলেন তাতে মেয়ে বলেই তাকে বর্ণনা করা আছে। ড্যানিয়েল অবশ্য সে গল্পে নায়িকার নাম ও জাত দুই পাল্টেছেন। মাথায় কেশ যাঁর কাশের মতো শুভ্র সেই হরিসাধন বাবু বললেন, কিন্তু সেই পুঁথির গল্পটা কি শুনতে পারি? সে গল্প শুনতে চান, কিন্তু আসল কাহিনী অনেক দীর্ঘ। সংক্ষেপে তার সারটুকু আপনাদের বলছি, শুনুন। সুং রাজবংশের রাজধানী তখনও উত্তরের কাইফেং থেকে টাংগুথ দৌরাত্ম্যে কিনসাই নগরে সরিয়ে আনা হয়নি। পৃথিবীর আশ্চর্যতম শহর হিসেবে কিনসাইয়ের নাম কিন্তু তখনই মালয়, ভারতবর্ষ, পারস্য ছাড়িয়ে সুদূর ইউরোপ পর্যন্ত পৌঁছেছে। দ্বাদশ তরুণ ও দ্বাদশ সহস্র সেতুর এই নগরে চুয়ান উ নামে এক সদাগর তখন বাস করেন। সদাগরের মণিমাণিক্য ধনরত্নের অবধি ছিল না, কিন্তু সবচেয়ে মূল্যবান যে সম্পদ তাঁর ছিল সে হলো তাঁর একমাত্র কন্যা নানসু। কিনসাইয়ের খ্যাতি যেমন সারা পৃথিবীতে, নানসুর রূপের খ্যাতি তেমন সারা চীনে তখন ছড়িয়ে গেছে। অসামান্য রূপ, হয় নিজের নয় সংসারের সর্বনাশ ডেকে আনে। নানসুর রূপের বেলায়ও সে নিয়মের ব্যতিক্রম হলো না। উত্তরের কিতানরা তখন কাইফেং এর ওপর সমুদ্রের তরঙ্গের মতো বারবার হানা দিচ্ছে। সেই কিতানদের দলপতি চুও সানের কানে একদিন কি করে নানসুর অসামান্য রূপ লাবণ্যের খবর পৌঁছল। কাইফেনের নগর প্রাকারের ধারে তার দুরন্ত সৈন্যবাহিনীকে থামিয়ে চুও সান তার সন্ধির শর্ত সুং রাজসভায় জানিয়ে পাঠালো। দ্বাদশ তরুণ ও দ্বাদশ সহস্র সেতুর যে নগরের মরকত নীল হ্রদের জল স্বপ্নের মতো সব হরিৎ দ্বীপ ভাসে, সেই নগরের সর্বশ্রেষ্ঠ সম্পদ চীনের নয়নের মণি নানসুকে তার চাই। নানসুকে পেলেই কাইফেনের প্রান্ত থেকে ভাটার সমুদ্রের মতো তার দুর্ধর্ষ বাহিনী সরে যাবে। সমস্ত চীন চঞ্চল হয়ে উঠল এ সংবাদে। রাজসভা হলো চিন্তিত। নানসুর পিতা চুয়ান উ সদাগর প্রমাদ গণলেন। একটি মাত্র মেয়ের জীবন বলি দিয়ে সমগ্র চীনের শান্তি ক্রয় করতে সুং রাজসভা শেষ পর্যন্ত দ্বিধা করলেন না। চুয়ান উর কাছে আদেশ এলো নানসুকে কাইফেনে পাঠাবার। জাফরি কাটা জানলার বাইরে গজদন্তের পাখার উপর দিয়ে ব্রীড়াবনাতা নবযৌবনা নানসু তখন বাইরের পৃথিবীর যেটুকু পরিচয় পেয়েছে তার সমস্তই জুড়ে আছে একটি মাত্র মানুষের মুখ। সে মুখ ভিনসাই নগরের তরুণ নৌ সেনাপতি সি ওয়ানের। নানসু কেঁদে পড়ল বাপের পায়ে, নতজানু হলো সি ওয়ান। কিন্তু চুয়ান ও নিরুপায়। রাজ আদেশ লঙ্ঘন করার শক্তি তার নেই। যেতেই হবে নানসুকে সেই বর্বর কিতান দলপতিকে বরণ করবার জন্যে উত্তরের সেই হিমের দেশে। নিয়তির নিষ্ঠুর পরিহাসে সি ওয়ানের উপরই নানসুকে নিয়ে যাবার ভার পড়ল। দ্বাদশ তরুণ আর দ্বাদশ সহস্র সেতুর নগর থেকে সি ওয়ানের রণপোত যেদিন মেঘের মতো সাদা পাল মেলে রওনা হলো,
সমস্ত কিনসাই নগর সেদিন চোখের জল ফেলল, কিন্তু C1 আর নানসুর মনে কোনো দুঃখ সেদিন নেই। ভাগ্য তাদের যদি পরিহার করে থাকে, ভাগ্যকেও তারা বঞ্চনা করবে, এই তাদের সংকল্প। 7 দিন 7 রাত রণপথ ভেসে চলল সীমাহীন সাগরে। রণপথের হাল ধরে আছে স্বয়ং C1। উত্তরে হিমের দেশে কোনো বন্দর নয়, দক্ষিণের রৌদ্রোজ্জ্বল সাগরের মায়াময় কোনো দ্বীপই তার লক্ষ্য। একবার সেখানে পৌঁছলে নিঃশব্দে রাত্রের অন্ধকারে নানসুকে নিয়ে সে নেমে যাবে। সুং সাম্রাজ্যের অবিচার আর বর্বর কিতান বাহিনীর অত্যাচার যেখানে পৌঁছয় না, তেমনি এক নির্জন দ্বীপে নানসুকে নিয়ে সে ঘর বাঁধবে। হালকা হাঁসের পালকের ভেলা সেজন্য সে আগে থাকতেই সঙ্গে নিয়ে এসেছে। মানুষের এ স্পর্ধায় ভাগ্য বুঝি তখন মনে মনে হাসছে। 7 দিন 7 রাত্রি বাদে হঠাৎ দুর্যোগ ঘনিয়ে এলো আকাশে। দুর্যোগ ঘনালো মানুষের মনে। C1 নিজের হাতে হাল ধরায় তার অনুচরেরা গোড়া থেকেই একটু বিস্মিত হয়েছিল। 7 দিন রাত্রিতেও গন্তব্যস্থানে না পৌঁছে তারা সন্দিগ্ধ হয়ে উঠল। উত্তর নয়, দক্ষিণ দিকেই তাদের রণপথ চলেছে আকাশের তারাদের অবস্থানে, সে কথা বুঝবার পর তাদের সে সন্দেহ জ্বলে উঠল বিদ্রোহ হয়ে। রাত্রের আকাশে তখন প্রচন্ড ঝড় উঠেছে, সমুদ্র উঠেছে উত্তাল হয়ে। ভাগ্যের সঙ্গে যারা জুয়া খেলে বিপদকেই সুযোগ রূপে ব্যবহার করবার সাহস তারা রাখে, এই ঝটিকা ক্ষুব্ধ সমুদ্রেই পালকের ভেলা সমেত নানসুকে নিচে নামিয়ে C1 তখন নিজে নেমে যাবার উপক্রম করেছে। বিদ্রোহী অনুচরেরা হঠাৎ এসে তাকে ধরে বেঁধে ফেলল। উন্মত্ত এক তরঙ্গের আঘাতে রণপথ থেকে ভেলা সমেত দূরে উৎক্ষিপ্ত হতে হতে নানসু শুধু ঝড়ের গর্জন ছাপিয়ে একটা চিৎকার শুনতে পেল। ভয় নেই নানসু, ভয় নেই, আমি যাচ্ছি, আমি যাবই। জ্ঞান যখন হলো নানসুর, ভেলা তখন ছোট্ট এক পার্বত্য দ্বীপের সৈকতের উপর পড়ে আছে। সভয়ে নানসু উঠে বসল, উৎকণ্ঠিতভাবে তাকালো চারিদিকে। কয়েকটা সাগর পাখি ছাড়া কোথাও কোনো জনপ্রাণী নেই। দূরে অশান্ত নীল সমুদ্রের ঢেউ পার্বত্য তটের উপর ক্ষণে ক্ষণে আছড়ে এসে পড়ছে। শশকের মতো ক্ষুদ্র নবনী কোমল নানসুর পা, সে পা তো কঠিন পার্বত্য ভূমির ওপর দিয়ে হাঁটবার জন্য নয়। তবু নানসুকে ক্ষতবিক্ষত পায়ে সমস্ত দ্বীপ পরিভ্রমণ করতে হলো। কোথাও কোনো জনপ্রাণীর দেখা সে পেলে না। তুষার ধবল নানসুর অতি সুকোমল হাত, গজদন্তের চিত্রিত পাখা ছাড়া আর কিছু যে হাত কখনো নাড়েনি, তবু সেই হাতে কণ্টক গুল্ম থেকে ফল ছিঁড়ে নানসুকে ক্ষুধা নিবৃত্তি করতে হলো। ভীরু সলজ্জ নানসুর চোখ, আঁখি পল্লব তার কাঁপতে কাঁপতে একটু উঠেই চিরকাল নেমে এসেছে, তবু সেই চোখ উৎকণ্ঠিতভাবে মেলে পাহাড়ের চূড়া থেকে দূরে সাগরের দিকে চেয়ে থাকতে হলো দিনের পর দিন C1 আশায়। আসবে সে বলেছে, আসবেই। কতদিন কত রাত কেটে গেল। উত্তরের আকাশে কতবার সপ্তর্ষি মণ্ডলের বদলে শিশুমার আর শিশুমারের বদলে সপ্তর্ষি ধ্রুবতারার প্রধান প্রহরী হয়ে তাকে প্রদক্ষিণ করে গেল। তার কোনো হিসেবেই নানসুর আর রইল না। কখন ধীরে ধীরে তার হৃদয় থেকে সমস্ত লজ্জা আর দেহ থেকে জীর্ণ বাস খসে পড়ে গেল সে জানতে পারলে না। অনেক কিছু তার গেল, গেলটা শুধু চোখের সেই উৎসুক দিগন্ত সন্ধানী দৃষ্টি আর মনের সেই অবিচলিত প্রতীক্ষা। একদিন সেই প্রতীক্ষা সফল হলো। দূর দিক চক্রবালে দেখা দিয়েছে সাদা পালের আভাস। দেখতে দেখতে দূরের সেই পথ স্পষ্ট হয়ে উঠল, লাগলো এসে শিলা কঠিন কূলে। কে নামছে সেই পথ থেকে? ওই তো C1। অধীর আগ্রহে পাহাড়ের চূড়া থেকে উচ্ছল ঝর্ণার মতো নামতে লাগলো নানসু।
মাঝ পথেই C1-এর সঙ্গে দেখা হলো। উচ্ছ্বসিতভাবে নানসু যেন গান গেয়ে উঠল। এসেছো C1, এসেছো এতদিনে? লুব্ধভাবে যে তার দিকে এগিয়ে আসছিল সে যেন অনিচ্ছা সত্ত্বেও একটু বিমূঢ়ভাবে চমকে দাঁড়ালো। কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করলে, এসেছি এতদিনে মানে? কে তুমি? C1-এর বিস্মিত অথচ লুব্ধ দৃষ্টি নিজের সর্বাঙ্গে অনুভব করে কাতরভাবে বললে, আমায় চিনতে পারছো না C1? আমি নানসু। নানসু? নানসু তো এই দ্বীপের নাম। যে দ্বীপ খুঁজতে আমরা বেরিয়েছি সে দ্বীপ এতদিনে খুঁজে পেয়েছি। আমার খোঁজে তাহলে তুমি আসোনি, এসেছো দ্বীপের খোঁজে? হ্যাঁ, এই নানসু দ্বীপের খোঁজে। 7 সাম্রাজ্যের ঐশ্বর্য যার মাটিতে পোঁতা আছে। বলো কোথায় ঐশ্বর্য? অশ্রু সজল চোখে নানসু এবার যেন আর্তনাদ করে উঠল। তোমার কি কিছু মনে নেই C1? মনে নেই তোমার রণপথ থেকে কেমন করে ঝড়ের রাতে আমাদের ছাড়াছাড়ি হয়েছিল? রণপথ থেকে ছাড়াছাড়ি? 7 পুরুষে আমাদের কেউ রণপথে চড়েনি। 8 পুরুষ আগে এক C1 কি রকম নৌসেনাপতি ছিলেন বলে শুনেছি। এই নানসু দ্বীপের গুপ্ত তথ্য নাকি তাঁর কাছ থেকেই পাওয়া। কিন্তু সে তো কাইফেন, যখন চীনের রাজধানী ছিল, সে 2 শতাব্দী আগেকার কথা। 2 শতাব্দী আগেকার কথা? অস্পষ্ট আবেগরুদ্ধ স্বরে উচ্চারণ করলে নানসু। তারপর নবাগত নাবিকের লুব্ধ দৃষ্টিতে হঠাৎ নিজের পরিপূর্ণ নগ্নতা আবিষ্কার করে চমকে উঠল। নাবিক তখন লোলুপভাবে তার দিকে অগ্রসর হচ্ছে। নানসু সরাহত হরিণীর মতো প্রাণপণে ছুটে পালালো সেই পর্বত চূড়ার দিকে, জীবনের পরম স্বপ্ন আজও যাকে ঘিরে আছে। কিন্তু পদে পদে তার দেহ কি গুরুভারে যেন ভেঙে পড়ছে। লুব্ধ হিংস্র নাবিকের হাত থেকে আর বুঝি রক্ষা পাওয়া যায় না। পর্বত চূড়ার প্রান্তে এসে যখন সে আছড়ে পড়ল তখন শরীরে এতটুকু শক্তি আর তার অবশিষ্ট নেই। কিন্তু লুব্ধ নাবিক তাকে সবলে আকর্ষণ করতে গিয়ে হঠাৎ সব ভয়ে শিউরে পিছিয়ে এলো। সবিস্ময়ে নানসু একবার তার দিকে, তারপর নিজের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল। তার একাগ্র প্রতীক্ষা দীর্ঘ 2 শতাব্দী ধরে যে যৌবনকে অক্ষয় করে ধরে রেখেছিল সে যৌবন দেখতে দেখতে সরে যাচ্ছে। চোখের ওপর তার শরীর শুকিয়ে যাচ্ছে, কুঁকড়ে যাচ্ছে, কুৎসিত হয়ে যাচ্ছে। বহু যুগের অভ্যাসে আচ্ছন্ন দৃষ্টিতে দূর দিগন্তের দিকে সে বুঝি একবার তাকালো। চারিদিকে নীল সমুদ্র মথিত করে ও কারা আসছে, কারা? সে চিৎকার করে উঠল, ওরাও C1! অট্টহাস্য করে উঠল নাবিক। হুয়ানের 5000 বংশধর, ওরাও আসছে এই নানসু দ্বীপের গুপ্তধনের সন্ধানে। আসছে পুড়িয়ে মারতে সেই ডাকিনীকে 2 শতাব্দী ধরে এ দ্বীপের গুপ্তধন যে আগলে রেখেছে। যে পাহাড়ের চূড়া থেকে নানসুর উৎসুক চোখ 2 শতাব্দী ধরে দিক চক্রবাল সন্ধান করে ফিরেছে, সেদিন রাত্রে জীবন্ত মশাল রূপে তারই শীর্ষে সে উজ্জ্বল করে তুলল। ঘনশ্যামবাবু চুপ করলেন। কিছুক্ষণ স্তব্ধ থাকার পর মরমরের মতো মস্তক যার মসৃণ সেই শিবপদবাবু বললেন, কিন্তু রবিনসন ক্রুসোর সঙ্গে গল্পের কোনো মিল তো নেই। থাকবে কি করে? ঘনশ্যামবাবু একটু হাসলেন। 17 শতাব্দীর ইংরেজ কসাইয়ের ছেলে, গেঞ্জি আর টালির ব্যবসাদার ড্যানিয়েল ডিফোর গল্পের সূক্ষ্ম মর্ম কতটুকু বুঝবেন? মোটা বুদ্ধিতে তাই একে তিনি ছেলেবুলোনো গল্প করে তুলেছেন। এই গল্পের আসল মর্মটা তাহলে কি?
মাথার কেশ যার কাশের মতো শুভ্র সেই হরিসাধনবাবু জিজ্ঞাসা করলেন, কিন্তু উত্তরে ঘনশ্যামবাবু এমন ভাবে তাকালেন যে এ প্রশ্ন দ্বিতীয়বার করবার উৎসাহ কারুর রইল না।